চলুন আজ এক ভয়ঙ্কর কিন্তু দারুণ আকর্ষণীয় বিশ্লেষণে ডুব দেয়া যাক। আমরা আজ কথা বলবো এমন এক রোমাঞ্চকর গল্প নিয়ে যেখানে মানুষের মনের গভীরতম অন্ধকারগুলো জ্যান্ত হয়ে ওঠে। অন্ধকার জিনিসটা আমাদের সবারই আদিম ভয়ের একটা অংশ, কিন্তু আজ আমরা যে কাহিনীটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেখানে অন্ধকার শুধু লুকিয়ে থাকার জায়গা নয়, বরং আলো নিভে যাওয়ার মানে হল নিশ্চিত মৃত্যু। হ্যাঁ, ঠিকই শুনেছেন। চলুন দেখি কিভাবে একটা অতিপ্রাকৃত দানব আসলে আমাদের মানসিক বিষাদ বা ডিপ্রেশনের সবচেয়ে নিখুঁত আর ভয়ঙ্কর রূপক হয়ে দাঁড়ায়। আলো নিভিয়ে রাখো, ডায়ানা নামের এক রহস্যময় রোগীর এই হাড়হিম করা দাবিটা দিয়েই কিন্তু গল্পের আসল বিভীষিকা শুরু। একবার ভাবুন তো, আলো নেভানো মানেই যেখানে মৃত্যুর ফাঁদে পা দেওয়া। ডায়ানার কাছে অন্ধকার শুধু আরামের নয়, এটা ওর বেঁচে থাকার একমাত্র শর্ত। স্রেফ এই একটা ছোট বাক্যই বুঝিয়ে দেয় যে সামনের ঘটনাগুলো কতটা শ্বাসরুদ্ধকর হতে চলেছে। অধ্যায় ১, অন্ধকারের আতঙ্ক, একটি ভাঙা পরিবার। গল্পে পরিবারটির অবস্থা একেবারে খাদের কিনারায়। শুরুতেই দেখি পল এক অন্ধকার ওয়্যারহাউসে এক অদৃশ্য সত্তার হাতে নির্মমভাবে খুন হন। এরপর থেকেই মা সোফি চরম বিষণ্ণতায় ডুবে যান, নিজের দরকারি ওষুধ খাওয়া বন্ধ করে দেন, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এক অদৃশ্য বন্ধুর সাথে কথা বলতে শুরু করেন। এর সোজা প্রভাব পড়ে ছোট ছেলে মার্টিনের ওপর। বেচারা রাতে অন্ধকারে অদ্ভুত সব আঁচড় কাটার শব্দে ঘুমাতেই পারে না। ঠিক এই চরম বিশৃঙ্খলার মুহূর্তে বড় বোন রেবেকা এগিয়ে আসে আর মার্টিনকে এই ভয়ঙ্কর দম বন্ধ করা পরিবেশ থেকে বাঁচানোর চেষ্টা করে। এই পুরো পারিবারিক টানাপোড়েনটা খুব চমৎকারভাবে ফুটে ওঠে একটা ডায়লগে। রেবেকা যখন তার মায়ের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলে, সোফি সেটা একেবারেই মানতে নারাজ। সে বলে ওঠে, তুমি কি সত্যি আমার সাথে খারাপ মায়ের কার্ড খেলবে? এই যে সত্যিটা অস্বীকার করার প্রবণতা, এটাই কিন্তু তার সন্তানদের আরও দূরে ঠেলে দেয়। আর এই বিচ্ছিন্নতাই সোফিকে তার সেই রহস্যময় বন্ধু ডায়ানার সাথে একেবারে একা করে ফেলে। আক্ষরিক অর্থে সোফির এই চরম মানসিক দুর্বলতাই অন্ধকারের এই সত্তাটিকে আরও শক্তিশালী করে তোলে। অধ্যায় ২, ডায়ানার উৎপত্তি, মালবেরি হিলস সাইকিয়াট্রিক হাসপাতাল। চলুন দেখি এই অন্ধকারের দানব আসলে কোথা থেকে এলো। একটু পেছনের দিকে তাকালেই আমরা এক মর্মান্তিক সত্যের মুখোমুখি হই। ডায়ানা কিন্তু হঠাৎ গজিয়ে ওঠা কোনো দানব নয়, সে ছিল মালবেরি হিল হাসপাতালের মানসিকভাবে চরম বিপর্যস্ত এক রোগী। ভাবলে অবাক হতে হয়, মাত্র ১৩ বছর বয়সে তাকে একটা বেসমেন্টে বন্দি অবস্থায় পাওয়া যায়, ঠিক যেখানে তার বাবা আত্মহত্যা করেছিলেন। এরপর ১৯৮৪ সালে তাকে ওই হাসপাতালের রোগী ২৮৩ হিসেবে ভর্তি করানো হয়, আর সেখানেই ছোট সোফির সাথে তার পরিচয়। ডায়ানা সোফির প্রতি এক মারাত্মক, রীতিমতো বিষাক্ত আসক্তি গড়ে তোলে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর মোড়টা আসে সেশন 13-এ, যখন একটা পরীক্ষামূলক লাইট থেরাপি চলাকালীন ডায়ানার মর্মান্তিক মৃত্যু হয়। এখন প্রশ্ন হল, এমন অদ্ভুত চিকিৎসা কেন? কারণ ডায়ানা এক অতি বিরল চর্মরোগে ভুগছিল। আলো তার ত্বকের জন্য ছিল একেবারে বিষের মতো। ডাক্তাররা তাকে সারিয়ে তুলতে ১২০০ ওয়াটের তীব্র আলো ব্যবহার করে এক এক্সপেরিমেন্টাল থেরাপি শুরু করেন। কিন্তু ফল হয় উল্টো। একটি চিকিৎসাজনিত ভুল আর ওই ১২০০ ওয়াটের তীব্র আলো থেকেই জন্ম নেয় এক প্রতিশোধ পরায়ণ সত্তার। ডায়ানা আলোর কাছে হেরে গিয়েও অন্ধকারের এক অজেয় শক্তি হিসেবে ফিরে আসে। একেবারে রূপকথার দানবের মতো ব্যাপার, তাই না? এবারে আসছি অধ্যায় ৩-এ, নিয়ম এবং রূপক, অন্ধকারে টিকে থাকা। ডায়ানা নিঃসন্দেহে এক ভয়ঙ্কর শারীরিক হুমকি, কিন্তু তার সবচেয়ে বড় দুর্বলতা হল আলো। সোজা কথায়, আলোতে সে অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না। সে কেবল ঘুটঘুটে অন্ধকারে বাস্তব জগতের উপর প্রভাব ফেলতে পারে, যেমন ধরুন মানুষকে আক্রমণ করা বা জিনিসপত্র ছুঁড়ে মারা। হঠাৎ আলো জ্বললেই সে মিলিয়ে যায়, যেন আগুনে পুড়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা দারুণ ব্যাপার আছে। চরিত্ররা আবিষ্কার করে যে ব্ল্যাক লাইটের নিচে ডায়ানার একটা নির্দিষ্ট আকার দেখা যায়। ব্ল্যাক লাইট তাকে ধ্বংস করে না ঠিকই, কিন্তু অন্ধকারের আড়ালে তার আসল চেহারাটা ফাঁস করে দেয়। আসলে পুরো এক্সপ্লেনারটার মূল চাবিকাঠি এখানেই। একদিকে ডায়ানাকে আমরা দেখি একটা আক্ষরিক দানব হিসেবে, এমন এক অতি প্রাকৃত সত্তা যে শারীরিকভাবে আক্রমণ করে আর সবসময় অন্ধকার আর একাকিত্ব খোঁজে। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায় সে আসলে ক্লিনিক্যাল ডিপ্রেশন বা চরম বিষণ্ণতার এক নিখুঁত রূপক।
ঠিক যেভাবে বিষণ্ণতা মানুষের মনকে তিলে তিলে গ্রাস করে, আপনজনদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে, ডায়ানাও ঠিক একইভাবে সোফির দুর্বল মনের সুযোগ নিয়ে তাকে সবার থেকে আলাদা করে ফেলে। সোজা কথায়, ডায়ানা হল সোফির মানসিক অসুস্থতারই এক জ্যান্ত প্রতিচ্ছবি। আর ঠিক এই কারণেই রেবেকার বলা কথাটা এত গুরুত্বপূর্ণ। সে বলে মায়ের অবস্থা যখন সবচেয়ে খারাপ থাকে তখনই ডায়ানা ফিরে আসে। এর মানে দাঁড়ায় ডায়ানার অতি প্রাকৃত ক্ষমতা পুরোপুরি সোফির মানসিক দুর্বলতার ওপর নির্ভরশীল। সোফি যখন ওষুধ ছেড়ে দেয়, মানসিকভাবে একেবারে ভেঙে পড়ে, ঠিক তখনই ডায়ানার সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। এর চেয়ে পরিষ্কারভাবে আর কিভাবে বোঝানো যায় যে মানুষের মানসিক অসুস্থতা যখন চরম আকার ধারণ করে তখনই ভেতরের দানবগুলো বাইরে বেরিয়ে আসার সবচেয়ে বড় সুযোগ পায়? এবার আমাদের শেষ পর্ব, অধ্যায় ৪, চূড়ান্ত আত্মত্যাগ, সংযোগ ছিন্ন করা। গল্পের ক্লাইম্যাক্সে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অন্ধকারে আটকে পড়া রেবেকা আর মার্টিন যখন ডায়নার শিকারে পরিণত হতে চলেছে, ঠিক তখনই সোফি এক ভয়ঙ্কর চরম বাস্তবতার মুখোমুখি হয়। ডায়না যখন রেবেকাকে প্রায় মেরেই ফেলছিল, সোফির হঠাৎ ঘোর কাটে। সে বুঝতে পারে ডায়না বাইরের কোনো শক্তি নয়, বরং সোফি নিজেই সেই মাধ্যম যার কারণে ডায়না এই বাস্তব জগতে টিকে আছে। এই উপলব্ধিটা ছিল একটা বিশাল ধাক্কা। সোফি আর ডায়ানার ভেতরের এই পরজীবী সম্পর্কটা সবচেয়ে স্পষ্টভাবে ধরা পড়ে সোফির একটা কথায়, আমাকে ছাড়া তোমার কোনো অস্তিত্ব নেই। এর মানে কি? এর মানে হল ডায়ানার সমস্ত শক্তির উৎস আসলে সোফির নিজের মন। সোফি সেই নোঙর যে ডায়ানাকে বাস্তব জগতে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। ডায়ানা যতই শক্তিশালী হোক না কেন, সোফি না থাকলে সে একেবারে শূন্য। আর তাই ডায়নার হাত থেকে নিজের ছেলেমেয়েদের বাঁচাতে সোফিকে এক অসম্ভব কঠিন আর মর্মান্তিক সিদ্ধান্ত নিতে হয়। সে খুব ভালোভাবে বুঝতে পারে ডায়নাকে থামানোর একটাই পথ, নিজেকে সরিয়ে নেওয়া। অন্ধকারের এই সত্তার সাথে চিরতরের সংযোগ ছিন্ন করতে সোফি নিজেকে গুলি করে বসে। হ্যাঁ, সন্তানদের জীবন বাঁচাতে এটাই ছিল তার চূড়ান্ত আত্মত্যাগ। আর তার এই ত্যাগের সাথে সাথেই ডায়নার অস্তিত্ব চিরতরে বাতাসে মিলিয়ে যায়। পুরো আলোচনাটা শেষে একটা দারুণ উস্কানিমূলক প্রশ্ন কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে। ডায়ানা কি সত্যি কোনো অতিপ্রাকৃত ভূত ছিল, নাকি সে ছিল একজন মায়ের ভেতরের গ্রাসকারী মানসিক অসুস্থতারই সবচেয়ে ভয়ঙ্কর আর বাস্তব বহিঃপ্রকাশ? এই কাহিনীটা আমাদের একটা চরম সত্যি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মানুষের মনের ভেতরের অন্ধকার মাঝে মাঝে বাইরের যে কোনো অন্ধকারের চেয়েও বহুগুণ বেশি ভয়ঙ্কর হতে পারে। সত্যি, এটা এমন একটা বিষয় যা আমাদের আরও অনেকক্ষণ ভাবতে বাধ্য করবে।